জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি। এছাড়া দেশব্যাপী আইন শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন তিনি। বলেন, দেশ থেকে রাষ্ট্রবিরোধী শক্তি নির্মূল করতেই জারি করা হয়েছে সামরিক আইন। দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে। আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। বাংলাদেশে ঘটে গেছে এক ভয়াবহ সামরিক কূপ, এবং এই কূপ সংঘটিত হওয়ার সময় বাংলাদেশের টপ 5 জন জেনারেল মারা গেছে। কাল সারা রাতই মোটামুটি একটা খবর খুব চাউর হয়েছে। গতকাল ঢাকা অথবা মিরপুর ক্যান্টনমেন্টে একটা আর্মির একটা ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে এবং তার ফলশ্রুতিতে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর সহ আরো 2-3 জন সামরিক কর্মকর্তাকে আটক করা হয়েছে। গতরাতে সেনাবাহিনীর ভিতরে একটা বিশাল বিদ্রোহ হয়ে গেছে অত্যন্ত গোপনে, এবং সেই বিদ্রোহে ওয়াকারুজ্জামানের জয় হয়েছে। ওয়াকারুজ্জামান একজন লেফটেন্যান্ট জেনারেলকে গ্রেফতার করেছে। সেনাবাহিনীর মধ্যে কি কোনো কু হয়েছে, সেই কথাটি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে আলোচনা হচ্ছে। দেশে একটি যুদ্ধ অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলমের এই স্ট্যাটাস আমাদেরকে ভাবিয়ে তুলেছে। তিনি যখন লিখেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, দেশি বিদেশি ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের কূটকৌশল চলছে দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, তখন স্বভাবতই আমাদেরকে ভাবতে হচ্ছে আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে, কোন দিকে নিয়ে যাচ্ছে। গাইস, এতক্ষণ দেখলেন ভিডিওর শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা ভিডিওর শিরোনাম দেখে কিন্তু বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত 4-5 দিন ধরে একের পর এক বিভিন্ন ধরনের স্পর্শকাতর সংবাদ, নানান ধরনের অস্বস্তিকর সংবাদ আমাদের কানে আসছে। নিশ্চয়ই আপনারাও এরকম অনেক ধরনের সংবাদ পাচ্ছেন। তার সত্যতা নিয়ে নানান ধরনের প্রশ্ন রয়েছে, উদ্বেগ রয়েছে, উৎকণ্ঠা রয়েছে। সেনাবাহিনীতে কি ঘটছে এই মুহূর্তে? সেনা অভ্যন্তরে কি পাল্টা কূপ সংঘটিত হচ্ছে? বিশেষ করে ভারতের বিভিন্ন গণমাধ্যম গত কয়েকদিন ধরে এরকম বিভিন্ন স্পর্শকাতর সংবাদ প্রকাশ এবং প্রচার করছে। গত কয়েক ঘন্টা আগে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া খুবই স্পর্শকাতর একটি সংবাদ দিয়েছে। এরকম সংবাদ আরও আগে থেকেই পাওয়া যাচ্ছে। আমরা জানি না এর সত্যতা কতখানি। টাইমস অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়া টুডে যেটি বলছে যে শীর্ষ এক সামরিক কর্মকর্তাকে নজরবন্দি করে রাখা হয়েছে। আবার অন্য অন্য মাধ্যম থেকে আমরা যে খবর পাচ্ছি যে তাকে আটক করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। ভারতের মোটামুটি যেই ট্র্যাডিশনাল মিডিয়া তারা যেগুলো যেটি বলছে যে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে কুয়ের একটি পরিকল্পনা করা হচ্ছিল ওই শীর্ষ কর্মকর্তার মাধ্যমে, এবং তিনি পাকিস্তানের অনুসারী। এর মধ্যে গত 2 মাসে তিনি বেশ কয়েকটি বৈঠক অন্যান্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি করেছেন, পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, এবং বাংলাদেশের মধ্যেও একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। যখন এই খবরটি প্রকাশ হয়ে যায়, ফাঁস হয়ে যায়, সেনাপ্রধানের কানে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে এই সংবাদটি পৌঁছায়, তখন নাকি তাকে নজরবন্দি করা হয়েছে। আমি সঙ্গত কারণেই তার নামটি প্রকাশ করতে চাচ্ছি না। আপনারা ইচ্ছা করলে টাইমস অফ ইন্ডিয়া বা ইন্ডিয়া টুডে এ ধরনের সংবাদ মাধ্যমে ঢুকে আপনারা দেখতে পারেন। এবং এই সংবাদ মাধ্যমগুলোতে গত 25 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডির দিনে সেনাপ্রধান যে বক্তব্যগুলো দিয়েছিলেন
সেটারও কিছুটা উদ্ধৃত এখানে করা হয়েছে। তিনি সেখানে যে কথাগুলো বলেছিলেন যে দেশে যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে তা আমরাই তৈরি করেছি, এবং রাজনৈতিক দলগুলো এরকম কাদা ছুড়াছুড়ি হানাহানিতে লিপ্ত থাকলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তার ওই বক্তব্যকে সরকারের একটি অংশ নিঃসন্দেহে অনেক গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তাকে শত্রুপক্ষ মনে করছে। সেনাপ্রধান অন্য কারো পার্সপেক্টিভ সার্ভ করছেন কিনা এমন প্রশ্ন তাদের মধ্যে দেখা দিয়েছে, এবং সরকারের একাধিক উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ তারা সরাসরি সেনাবাহিনীকে ইঙ্গিত করে নানান ধরনের মন্তব্য করছেন, যেগুলো কোনো অবস্থাতেই সমীচীন নয়। বারবার আমি একটি কথা বলছি, মন্ত্রিত্বের চেয়ারে থেকে এ ধরনের প্রকাশ্য মন্তব্য করা কোনোভাবেই ঠিক নয়। আমরা সাধারণ মানুষ সেনাবাহিনী সম্পর্কে মন্তব্য করতে গেলেও অনেক ধরনের সেন্সরশিপের মধ্য দিয়ে অনেক সচেতন থেকে আমরা মন্তব্য করি, খুবই স্বাভাবিক। সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী, তাদের সম্বন্ধে আমরা জানাতন খবর, জানাতন কথা যেখানে সেখানে বলবো, এটি তো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এবং সেনাপ্রধান যখন গত কয়েকদিন আগে 3 দিনের সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে 3 দিনের সফরে গেলেন, ভারতের বিভিন্ন নন ট্র্যাডিশনাল মিডিয়া, বিভিন্ন ইউটিউব চ্যানেলে নানান ধরনের খবর বেরোচ্ছিল। তার সংবাদগুলো উত্তেজনাকর। যেমন কোনো সংবাদে বলা হচ্ছিল যে সেনাপ্রধান যখন দেশে ফিরবেন 3 দিনের সফর শেষে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হবে, কিন্তু আটক করা হয়নি, আমরা সে ধরনের কিছু দেখিনি। তিনি নাকি গ্রেপ্তার এড়াতে বা তাকে আটক করা হতে পারে এই ধরনের সংবাদ তিনি পাওয়াতে তিনি তেজগাঁও বিমানবন্দরে নেমেছেন। এ ধরনের কোনো খবরের সত্যতা আমরা পাইনি, যেটি বাস্তবতা। জেনারেল ওয়াকারুজ্জামানের জীবন ঝুঁকির মধ্যে, এটুকু অন্তত আমি মনে করি, কারণ সেনাবাহিনীর জনগণের স্বার্থে অনেক ধরনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করে যাচ্ছে, যেগুলো অনেকে পছন্দ করছে না। ভারতের বিভিন্ন গণমাধ্যমে যেই শিরোনামগুলো আরও প্রকাশ পাচ্ছে, যেগুলো এসেছে, জাতিসংঘ ঢুকছে 3 দিনে, বাংলাদেশের বায়ু ও নৌসেনা প্রধানের প্রাণ বাঁচাতে ছুট, ভারত সেনার বাংলাদেশে ঢোকার অধিকার, ইন্দিরা মুজিব চুক্তি ফাঁস, ওর মধ্যে নাকি কি ছিল যে কোনো সময় ভারতীয় সেনারা বাংলাদেশে ঢুকতে পারবে, এই ধরনের খবর ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে বাংলাদেশি লেফটেন্যান্ট জেনারেলের সঙ্গে ওই শীর্ষ কর্মকর্তা, যাকে নজরদারি করা হয়েছে বলে দাবি করেছে ভারতের ইন্ডিয়া টুডে এবং টাইমস অফ ইন্ডিয়া, সেই সেনা কর্মকর্তা নাকি ISI-এর সঙ্গে গোপন আঘাত করেছে। সেনাপ্রধান নিঃশব্দে গভীর রাতে বাংলাদেশে অভ্যুত্থান ঘটালেন। অভ্যুত্থান কোথায় ঘটিয়েছেন? সেনাবাহিনী কি ক্ষমতা নিয়েছে? 72 ঘন্টা আগেই ফাঁস, কত তারিখ জাতিসংঘ ঢুকে সেনাপ্রধানকে হত্যা করবে। এই যে খবরগুলো প্রকাশ পাচ্ছে, এগুলো ভারতের দিক থেকে হয়তো ঠিক আছে, তাদের স্বার্থের জায়গা থেকে এই ধরনের খবরের অনেক কিছু গুজব আকারে ছড়াচ্ছে। এতে ভারত লাভবান হতে পারে, সেনাবাহিনীর মধ্যে বিভক্তি সৃষ্টি করে তারা যে কোনো স্বার্থ হাসিল করতে পারে, কিন্তু মানুষও এগুলো বিশ্বাস করছে। ভারতের গণমাধ্যম কি লিখলো না লিখলো, তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা অনেকে এগুলো বিশ্বাস করছি। কেন বিশ্বাস করছি? কারণটি হচ্ছে সময়টা তো খুবই অস্বস্তিকর, ঘোলাটে পরিস্থিতি, এবং এই খবরগুলোর অধিকাংশ যে গুজব, এটি আমি নিজে মনে করি। আবার সব কিছু যে উড়িয়ে দেওয়ার মতন তা নিশ্চয় নয়। বাংলাদেশে মৌলবাদের আস্ফালন আমি শুরু থেকেই, গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে, আপনারা আমার ভিডিও কন্টেন্টগুলো যারা দেখেন, নিয়মিত দেখেন, তাদের নিশ্চয় খেয়াল করার কথা। আমি 2024-এর 20 বা 22 আগস্ট থেকে স্পষ্ট করে বলছি, বাংলাদেশের যে মৌলবাদের আস্ফালন, জঙ্গিবাদী একটি শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা তা দিনে দিনে প্রকট হচ্ছে, এবং তা স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি। এবং এর সঙ্গে পাকিস্তানের কানেকশনের নানান ধরনের তথ্য আমাদের কানে আসছে।
সেই জায়গা থেকে নিশ্চয়ই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর অনেক কিছু করার রয়েছে। যে খবরাখবরগুলো আমরা সবাই পাচ্ছি নানান মাধ্যমে, নিশ্চয়ই সব কিছুতে আমরা কান দিব না, কান দেওয়া ঠিক নয়, কিন্তু যখন দেখি দায়িত্বশীলদের মুখ থেকেই খোদ সেনাবাহিনীকে নিয়ে বিরূপ মন্তব্য করা, তাদেরকে সন্দেহের চোখে দেখে, তাহলে বুঝতে হবে ডালমে কুচ কালা হে। কাদের স্বার্থে আঘাত পড়ছে, কারা সেনাবাহিনীর যে তৎপরতা সেগুলো মানতে পারছে না। অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, গত 6-7 মাসে কেন সেনাবাহিনী নৈরাজ্য ঠেকাতে তারা তাদের ভূমিকাটি সফলভাবে পালন করতে পারেনি। উঠতে পারে, অস্বাভাবিক কিছু নয়, কিন্তু আমি আগেও বলেছি এর মধ্যে আরো অনেক বিষয় রয়েছে। এবং আমাদের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় যে ভাঙা কল রেকর্ড কি একটা কথা আছে না, যে গান বাজিয়েই চলেছেন, এককভাবে আগের সরকারের উপরে সব ধরনের দোষ চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা, নিজে পরিত্রাণের এক ধরনের উপায় বের করার চেষ্টা, এগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। বিশেষ করে এই বাংলাদেশকে নিয়ে পাকিস্তান সহ আন্তর্জাতিক বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর মধ্যে যুক্তরাষ্ট্রও থাকতে পারে, যুক্তরাষ্ট্রের যারা ডিপ স্টেট নিয়ে খেলা করে, তাদের একটি ভয়ঙ্কর খেলা রয়েছে, একথা নিঃসন্দেহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সাবেক শপথের কর্মী, শিবিরের সাবেক সাথী, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা জনাব মাহফুজ আলম, মাহফুজ আবদুল্লাহ কিংবা মাহফুজ আলম, দুইটাই তার নাম, দুইটাই তিনি লেখেন বা ব্যবহার করেন। আই রিপিট, শিবিরের সাবেক সাথী, ফোকাসে কোচিং করেছেন, নানান কিছু তার পরিচয় আছে। তিনি শিবিরের বিরুদ্ধে লেগেছেন, কিন্তু শিবিরের বিরুদ্ধে লাগতে গিয়ে ধরাশয়ী। শিবিরও তাকে ধরেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরেরই সাথী ছিলেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির থেকে যার উত্থান, সে মাহফুজ অনেকটা শিবিরেরটা খেয়ে পড়ে এরকম, সেই শিবিরও মাহফুজকে ধরেছে। শিবিরের ধরার দরকার নেই। বাংলাদেশের একজন জনপ্রিয় এবং প্রভাবশালী অ্যাক্টিভিস্ট এবং বুদ্ধিজীবী মোহাম্মদ ইশরাক একাই মাহফুজকে খেয়ে দিয়েছেন, এক কথায় বললে মাহফুজকে ধরাশয়ী করেছেন। মাহফুজ শপথ লঙ্ঘন করেছে, মাহফুজ অনেকবার ক্ষমা চেয়েছে। এই সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, এরপরে উপদেষ্টা, এই পথ পরিক্রমায় বেশ কয়েকবার অলরেডি ক্ষমা চাওয়া হয়ে গিয়েছে। এক একটা কথা বলে তারপরে ক্ষমা চান, বিএনপির বিরুদ্ধে বলে তারপরে আবার অনেকটা সরাসরি ক্ষমা না চাইলেও পরোক্ষভাবে ক্ষমা চেয়ে ঐক্যের কথা বলেন। আবার তৌহিদি জনতাকে কটাক্ষ করে যে দেখছেন যে জনরোষে পড়েছেন, তারপরে প্রকাশ্য ক্ষমা চেয়েছেন, স্পষ্ট ক্ষমা চেয়েছেন যে আমি দুঃখিত, ক্ষমা চাই, এবং এ ধরনের শব্দ প্রয়োগ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আবার আলেম ওলামাদেরকে এক প্রকার কটূক্তি করেছেন। মানে মাহফুজের ভাবটা এমন যে মাহফুজ হলো এদেশের রাজা, হাসিনার চাইতেও অন্য কিছু, ফ্যাসিবাদী আচরণ স্পষ্ট মাহফুজের বক্তব্যে। মাহফুজ হলো রাজা, এখন হুজুরদেরকে একটু ছেটে ফোটা ক্রেডিট দেবে করে ভেবেছিল, এখন আর দেয়া যাবে না। মাহফুজের বাপের দেশটা। মাহফুজ আলেমদের শানে যে ধরনের কথাবার্তা বলেছে, আসছি সেদিকে, স্পষ্ট শপথ লঙ্ঘন করেছে। অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কথা বলবেন না বা সিদ্ধান্ত নেবেন না, কিন্তু তিনি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিয়েছেন বা নিবেন বলে স্পষ্ট তিনি নিজেই ঘোষণা করেছেন ফেসবুকে। তার শপথ লঙ্ঘন হয়েছে। আলেম ওলামারা ক্ষিপ্ত হচ্ছে, কৌমি আলেম ওলামারা বা অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছিল তারা মাহফুজের এই স্যাঁচরামিতে ক্ষুব্ধ হয়েছে। এখন সবাই মিলে মাহফুজের যতটুকু যা করতে পারবে, এক ইশরাকেই তো তাকে খেয়ে দিচ্ছে, আর কি বলবো আমরাই বা কি বলবো। আসুন দেখি দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির মাহফুজকে কি জবাবটা দিয়ে। এটা শিবিরেরও দায় আছে যে শিবির এমন সাথী বানিয়েছে বা ভালোভাবে রিপোর্ট চেক না করে জামাতে
গড়ে যে ওয়াক্তগুলো থাকা দরকার সেগুলো আছে কিনা, এরকম নানান বিষয়ে ছাড় দিয়ে মাহফুজদেরকে সাথী বানায় এখন মাহফুজরা শিবিরের বিরুদ্ধে বলে। এটা দুঃখজনক। এটার অনেক কারণ আছে, আমি আসছি সেদিকে। মাহফুজ কি জানেন না? জানেন, কিন্তু মাহফুজ চরম একটা অস্বস্তিকর পরিস্থিতি আছেন। মাহফুজের ঘুম হয় না, রাত 3টার দিকে উঠে ফেসবুক পোস্ট দেন। মানে শিবিরের সাবেক সাথী, আবার বিয়ে করেছে জামাত পরিবারে, তার 14 পুরুষ জামাত, এখন নিজেকে নন শিবির প্রমাণ করতে চায়। এই যে ন্যাশনাল সিটিজেন পার্টির মাস্টার মাইন্ড বলে, আর ন্যাশনাল সিটিজেন পার্টির ডিফেক্টর লিডার কিন্তু এই মাহফুজ আলম। এখন জামাতের সাথে সম্পর্কহীনতা বা নন জামাত নন শিবির প্রমাণ করতে মরিয়া, নাহলে তার রাজনীতি থাকছে না। এই জন্য উদ্ভট কথাবার্তা বলছেন। এতে কি লাভ হচ্ছে? না, এতে তিনি যে আসলে শিবির ছিলেন এটা আরো বেশি সামনে আসছে, আরো শিবির হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন। নিজেকে নন শিবির হিসেবে প্রমাণ করতে যে তিনি আরো বেশি শিবির হচ্ছেন। ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে নিয়ে উপদেষ্টা মাহফুজ আলমের ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণীত মন্তব্যের প্রতিবাদ। ভালো হতো এখানে যদি শিবির যদি এভাবে বলতো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে নিয়ে উপদেষ্টা ও শিবিরের সাবেক সাথী মাহফুজ আলমের ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণীত মন্তব্যের প্রতিবাদ। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে উগ্রবাদী মবস্টারদের উত্থানের জন্য দায়ী করে যে ভিত্তিহীন, অসত্য, উদ্দেশ্যপ্রণীত মন্তব্য করেছেন তা তীব্র নিন্দা প্রতিবাদ জানান। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা দায়িত্বশীল সব সময় অত্যন্ত পরিশীলিত, ধৈর্যশীল কথাবার্তা বলছেন, কোনো উগ্রবাদী কথাবার্তা বা উস্কানিমূলক কোনো কিছু বলেনি। তাহলে মাহফুজ আলম এগুলো কেন বলছেন? দেখেন, মাহফুজ উপদেষ্টা, তাতে কি হয়েছে? তাকে কি ভয় পায় নাকি? এটা কি হাসিনার বাংলাদেশ যে মন্ত্রীদের ভয় পাবে? মাহফুজ নিজের পদ পদবি হারানোর একটা রাস্তা খুঁজতেছে মনে হয়। এরকম করলে, শপথ লঙ্ঘন করলে তো থাকতে পারবে না। জনগণ বিক্ষোভ শুরু করলে মাহফুজ কি করবে? বেশি খেতে গিয়ে নিজেকে অতিরিক্ত নন শিবির প্রমাণ করতে যেয়ে মাহফুজের করুণ পরিণতি হতে পারে। এর কোনো ভিত্তি নাই, এটা জাস্ট ওই নিজেকে নন শিবির প্রমাণ করার জন্য এটা বলেছে। ইসলামী ছাত্র শিবির একটি আদর্শিক ছাত্র সংগঠন এবং যা সবসময় নৈতিকতা, জ্ঞান ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির পরিকল্পনা, রাজপথের ছাত্র আন্দোলনের ব্যবস্থাপনা সহ সকল বিষয় সংযুক্ত থাকার প্রমাণ দুনিয়াব্যাপী সমাদৃত। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেন এখানে কিভাবে শিবির ভূমিকা রেখেছে এটা মাহফুজ সব জানেন। ওই একই কথা বলবো, নিজেকে নন শিবির প্রমাণ করার চেষ্টা। রাষ্ট্র সংস্কার পুনর্গঠনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ বিনিময় সরকারকে সার্বিক সহযোগিতা করেছে। পাশাপাশি সাংগঠনিক পরিসরে শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে ছাত্র শিবির তার জনশক্তি সাধারণ শিক্ষার্থীদের রাষ্ট্র পুনর্গঠনে আত্মনিয়োগে উৎসাহিত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবির সভাপতি এস.এম. ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দিন খান এক যৌথ বিবৃতিতে বলেন, মাহফুজ আলমের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তো ফরহাদ, মহিউদ্দিন, তোমরা শিবিরের সাথী বানানোর সময় আরো সাবধান হবা। শপথ দেওয়ার আগে আরো ভাবে যাচাই করবা যে পরবর্তীতে মাহফুজের মতো কেউ ওঠে কিনা। আমরা এমন মন্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। জুলাই পরবর্তী বাংলাদেশের দায় চাপানো বিভাজনের ফেসিবাদী রাজনীতি পুনরুত্থান চায় না ছাত্র সমাজ। রাষ্ট্র সংস্কারের এই মোক্ষম সময়ে সরকার একজন দায়িত্বশীল ব্যক্তির কাছে এটা নির্দিষ্ট সংখ্যক টার্গেট করে এমন উদ্ভট, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণীত প্রচারণায় বাংলাদেশের রাজনৈতিক বিভাজনকে বৃদ্ধি করে। নেতৃবৃন্দ আরো বলেন, মাহফুজ আলমের এই ধরনের বক্তব্য ছাত্র সংগঠনের সাথে সরকারের পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ কমাবে এবং রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করবে, যা একই সাথে গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। একই সাথে এই মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার সময় তার নেওয়া শপথের সুস্পষ্ট লঙ্ঘন। শুধু এইটা না, ওই আলেমুল আমাদের ক্ষেত্রে যেটা বলেছে ওটাও শপথের লঙ্ঘন। এর মানে শিবির তাদের সাবেক সাথীর বিরুদ্ধে শপথ লঙ্ঘনের অভিযোগ এনেছে। তবে এটা ওই শিবিরের শপথ লঙ্ঘন না, উপদেষ্টা হিসেবে যে শপথ নিয়েছে ওই শপথ লঙ্ঘনের অভিযোগ। অতএব মাহফুজ বুঝবে যে কত ধানে কত চাল। আমি তো দেখছি শিবির লাগে না, এক ইশরাকেই তো মাহফুজকে খেয়ে দিচ্ছে।
নেতৃবৃন্দ আরো বলেন, মাহফুজ আলম যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে টার্গেট করে বক্তব্য দিয়েছেন সেটি তার অদূরদর্শী রাজনৈতিক বোঝাপড়া ও ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা একটা গুরুত্বপূর্ণ, কারণ শিবির করতে যে অনেক সময় হয় এরকম যে তাকে ভালো রুমে থাকতে দেয়নি, অথবা ভালো কোনো সুযোগ সুবিধা দেয়নি, অথবা এক পর্যায়ে ডেভিয়েশনের পর বিড়ি টিড়ি যখন খাওয়া শুরু করেছেন তখন হয়তো বা শিবির একেবারেই তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এরকম কোনো মনোকষ্ট থেকে এই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ হয়ে থাকতে পারে। আমরা আশা করব মাহফুজ আলম তার এই ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করবেন। আমরা চাই হাসিনা পরবর্তী ফেজিবাদ মুক্ত বাংলাদেশে রাগ ক্ষোভ প্রতিহিংসা রাজনীতি আর ফিরে আসুক না আসুক। তাই এই রাগ ক্ষোভ এইভাবে কিন্তু কথা বলতে একজন উপদেষ্টা পারে না। অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা হিসেবে রাজনৈতিক ছাত্র সংগঠনের বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে মাহফুজ আলমের কাছ থেকে আরো দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। শপথ লঙ্ঘন করেছেন। দর্শক, আমরা আলেমদের সম্মান ও শরিকানা দিতে চেয়েছি, কিন্তু যেহেতু ওনারা আমাদের বিরুদ্ধে ডিজিটাল হুজুরদের লেলিয়ে দিয়েছে তাই আমরাও হাত গুটালাম। ওরে ভাই, তুমি কে? তুমি কি রাজা, চীনের রাজা, না শশাঙ্ক, না কে? তুমি ক্রেডিট দিতে, তোমরা আলেমদের শরিকানা মালিকানা দিতে তুমি কে? আলেমরা এদেশের মালিকদের অংশ, এদেশের নাগরিক। তো দর্শক, মাহফুজের পাশে কে দাঁড়াবে? মাহফুজকে কে ডিফেন্ড করতে আসবে? মাহফুজ খুবই একটা মারাত্মক করুণ পরিণতিতে পড়তে যাচ্ছে। এক পর্যায়ে নাগরিক পার্টিও মাহফুজের পাশে দাঁড়াবে না। বেশি বুঝলে যা হয়, ইসরে পাকা এক ইশরাকেই মাহফুজের পোস্ট মনে হয় খেয়ে দেবে। তার ওই মন্ত্রিত্ব বা এগুলো, মানে তার নৈতিক জায়গাটা অ্যাটলিস্ট ডেমোরালাইজ করে দিয়েছে অলরেডি। মাহফুজের করুণ পরিণতি অপেক্ষা করছে। শিবিরের সাথে লাগতে আসলে, তাও আবার সাবেক শিবির হয়ে, এর পরিণতি ভালো হওয়ার কথা না। দর্শক, পরিশেষে আরেকটা কথা বলি, অনেকেই মাহফুজের এই বক্তব্যকে অন্যভাবে ব্যাখ্যা করছেন যে না, মাহফুজ ঠিক আছে, মাহফুজ শিবিরের প্রতি কমিটমেন্ট এখনো আছে। এখন মাহফুজের একটা ভিশন আছে পলিটিক্সে বা রাষ্ট্র নিয়ে। এক্ষেত্রে বাম, বিএনপি এদের চোখে ধোয়া দিতে হবে। এখন এদের চোখে যদি ধোয়া দিতে হয় তাহলে নিজেকে নন শিবির হিসেবে প্রমাণ করতে হবে। এখন অনেকে বলছেন যে না, মাহফুজ শিবির ঠিক আছে, শিবিরের সাথে কমিটমেন্টের ভিত্তিতেই তিনি এই শিবিরের বিরোধিতা করছেন। আবার শিবিরের যে বিবৃতি এটাও আর্টিফিশিয়াল। এমনকি ইশরাকদের যে মাহফুজ বিরোধী যে ন্যারেটিভ অথবা যে প্রচারণা, সেটাও পরিকল্পিত অন্য সবাইকে বোকা বানানোর জন্য। এটা সবগুলো হচ্ছে শিবিরেও একটা হেকমত, এই ধারণা অনেকে করছে। এটা কি ঠিক? আমি এটাকে ঠিক মনে করি না। আমি মনে করি যে এটা টোটাল শিবিরের কোনো পরিকল্পনার অংশ নয়। মাহফুজ আসলেই ব্যক্তিগত কোনো বঞ্চিত হওয়ার ক্ষোভের জায়গা থেকে শিবিরের বিরুদ্ধে এই প্রচারণা চালাচ্ছে, কিন্তু তিনি ধরাশয়ী। ডিসেম্বর মাসের সেই যে নির্বাচন, সেই নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন হওয়া যাবে না। এবং এই বিষয়টি নিয়ে দলটা এতটা যাকে বলা হয় পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। তারা বুঝে গেছে যে যদি এই কাজটি তারা করতে না পারে, বাংলাদেশে তাদের রাজনীতির অস্তিত্ব থাকবে না। এবং তাদেরকে নিয়ে যে সকল দুর্নাম বদনাম এখন তাদের প্রতিপক্ষ ছড়াচ্ছে, স্বয়ং তারেক রহমান থেকে শুরু করে সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল থেকে শুরু করে একেবারে ছাত্র দল, যুব দলের প্রান্তিক পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য কখনো এস আলমকে আনা হচ্ছে। এরপরে আর কদিন পরে আওয়ামী লীগের যত সব দোসর তাদেরকে আনা হবে। এমন যদি বলা হয় যে তারেক রহমান সাহেবের সাথে জয়ের বৈঠক হয়েছে, এটাও অস্বাভাবিক কিছু নয়। প্রচারণাটা এমনভাবে চলছে এবং এই প্রচারণাটা চলতে চলতে বিএনপির যে সম্ভাবনা সেটা অঙ্কুরই বিনাশ হবে বলে বিএনপি মনে করছে। ফলে তারা ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারে এক চুল ছাড় দিতে নারাজ। এক। 2 নম্বর হলো যে তাদের প্রতিপক্ষ কারা, ছোট ছোট দল এবং জামাত এবং ইসলামী যারা সংগঠন, তারা 10 থেকে 12টি ইস্যু নিয়ে বিএনপির সঙ্গে মতদ্বৈধতা করছে। প্রথম বিষয় হলো যে ভোটটি আনুপাতিক হারে হতে হবে। এর কারণ হলো এখন যে প্রচলিত বিধান, সেই বিধান অনুযায়ী যদি নির্বাচন হয় সেখানে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে। শুধু একক সংখ্যাগরিষ্ঠতা বলে ভুল হবে, এখানে ভূমিধস বিজয় আসবে এবং ছোট যে দলগুলো তারা আদৌ কোনো সিট
পাবেন কিনা সন্দেহ। এমনকি যদি জামাতের মতো দল একটা সিটও না পান, জাতীয় পার্টি যদি একটা সিটও না পায়, তাহলে সেখানে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এটি তারা খুব ভালো করে বুঝে গেছে। কিন্তু যদি সংখ্যানুপাতে ভোট হয়, তো সারা বাংলাদেশে দেখা গেল যে ছোট ছোট দলগুলো সব মিলিয়ে এত ভোট পেল যে একটা বা দুটো সিট তারা সংখ্যানুপাতিক হারে তারা পেয়ে যেতে পারে। যেমন চরমোনাই, এখন একটা সিটের জন্য যদি 2 লাখ ভোট দরকার হয় বা 1.5 লাখ ভোট দরকার হয়, সারা বাংলাদেশে চরমোনাই যদি 15 লাখ ভোট পায়, তাহলে 10টি আসন তারা পেয়ে যাবে। যদি জাতীয় পার্টি এরই অবস্থা হয়, মানে সবচেয়ে জামাতের জন্য লাভবান হবে। জামাত অ্যাটলিস্ট ধরুন 30 লাখ ভোট যদি তারা কালেকশন করতে পারে বা 40 লাখ ভোট যদি তাদের হয়, তারা আলটিমেটলি 30, 35 বা 40টি করে সিট তারা জাতীয় সংসদে পাবে। এবং এই সমানুপাতিক হারে ভোটের ফলে পার্লামেন্ট একটি যাকে বলা হয় রঙিন বর্ণিল পার্লামেন্ট হবে, এটি সত্য। আবার সমস্যাও আছে। সমস্যা আছে যে যেই লোকগুলো কখনই এমপি হওয়ার যোগ্যতা রাখে না, কোন একটি নির্বাচনী এলাকায় তাদের বিশ্বস্ততা নেই, কমিটমেন্ট নেই, সে সকল মানুষ যারা ডিজিএফআই থেকে এনএসআই থেকে টাকা পয়সা খেয়ে লাফালাফি করেছেন, এই সমস্ত লোক দেখা গেল এমপি হয়ে গেলেন। আবার সমানুপাতিক হারে এমপি হওয়ার পরে তাদের কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকা থাকবে না, অনেকটা মহিলা এমপিদের মতো তাদেরকে বিভিন্ন কনস্টিটুয়েন্সি ভাগ করে দেওয়া হবে তদারকি করার জন্য, এবং সেই এলাকায় তারা যাবেন, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। এর কারণে তারা তো তাদের ভোটে নির্বাচিত হয়নি, তাদেরকে নির্বাচন করেছে দল, তারা সকল আনুগত্য দলের প্রতি প্রকাশ করবে, কিন্তু জনগণের প্রতি তারা কোনো দায়িত্ব এবং কর্তব্য পালন করবে না। এর কারণে জনগণের কাছে ভোট চাওয়ার জন্য তাদের যেতে হবে না। তো এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আগামীতে ভীষণ একটা সংকটাপন্ন অবস্থায় পড়বে যদি সমানুপাতিক হারে হয়। এরকম নেগেটিভ অনেক কথাবার্তা আছে, কিন্তু যারা আন্দোলন করছেন যে সমানুপাতিক হারে নির্বাচন হোক, তারা তো তাদের স্বার্থ দেখবেন, তারা তো আর আমাদের স্বার্থ দেখবেন না। তো এরকম একটা বিষয় রয়েছে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা দল করার চেষ্টা করছেন, ইতিমধ্যে একটা দল তৈরি করা হয়ে গেছে, আরও বেশ কয়েকটি দল পাইপলাইনে আছে, তারা আসবে, এবং এই সকল দলের পিছনে দেশি বিদেশি প্রচুর অর্থের বিনিয়োগ রয়েছে, এবং তারা একটা ব্রিদিং টাইম চাচ্ছে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য, এবং সেক্ষেত্রে তাদের 2 থেকে 2.5 বছর সময় টালবাহানা করতেই হবে যদি তাদের পিঠের চামড়া রাখতে হয়। আর যদি ডিসেম্বরে নির্বাচন হয়, এই গত 6-7 মাসে যা কিছু হয়েছে সেটা সমন্বয়করা করেছেন বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা উপদেষ্টা রয়েছেন তারা করেছেন, সহকারীরা করেছেন, সবাইকেই কিন্তু একেবারে লাল বাতি জ্বালিয়ে দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। কাজেই তারা তাদের সর্বোচ্চ মেধা, যোগ্যতা, কানেক্টিভিটি, পাওয়ার সব কিছু ব্যবহার করে এই যে বিএনপির যে একটা আলটিমেট টাইম, এই আলটিমেট টাইমটিকে তারা পিছিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। এরপরে কথা হচ্ছে যে সংস্কার নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি সংস্কার কমিশন করা হয়েছে এবং সেগুলো রিপোর্ট দেওয়া হয়েছে, এবং এই সংস্কারের নামে তারা কিছু সময় ক্ষেপণ করতে চাচ্ছে। আর এর মূলে তারা যে কথাগুলো বলার চেষ্টা করেছে যে এটা একটা বিপ্লবী সরকার, এই বিপ্লবী সরকারের কতগুলো কমিটমেন্ট রয়েছে। এর কারণ হলো এই বিপ্লবে মানুষ আত্মাহুতি দিয়েছে, তো সেই আত্মাহুতির বিনিময়ে তাদের বিদেহী আত্মাকে যারা মারা গিয়েছেন যদি প্রশান্তি দিতে হয়, তাহলে তাদের জন্য বা তাদের পরবর্তী প্রজন্মের জন্য যেটি ভালো হয় সেই কাজগুলো তারা করবেন। এখন এখানে রাজনৈতিক সরকার বিভিন্ন সময় যখন ক্ষমতা আসে, তারা খুব তাড়াহুড়ো করে অনেকে নিজেদের আখের গুছাতে চায়, অনেকে পরবর্তী ইলেকশনে কীভাবে জেতা যায় সেটার জন্য সলসা তৈরি করে, এবং প্রতিপক্ষকে ঠেঙানোর জন্য যে ধরনের আইন কানুন দরকার সেই আইন কানুনগুলোকে তারা আরও শক্তিশালী করে। আগে যে মন্দ আইন রয়েছে তার চেয়ে আরও মন্দ আইন তৈরি করার ব্যাপারে তারা কোমরে গামছা বেঁধে উল্লম্ঘন করে। ফলে স্বাধীনতার পরে বহু সরকার এসেছে এবং তারা কেউ কাজের কাজ করেনি। যেমন দেখুন এখন জেলখানাতে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তো তারা সেখানে বসে সারাদিন এনএফসি করেন, এবং তারা ভাবেন ইস আমাদের ক্ষমতা যখন ছিল আমরা তো ইচ্ছে করলে এই জেলখানার এই কেবিনগুলোকে আমরা এয়ার কন্ডিশন লাগিয়ে দিতে পারতাম, ইস আমাদের যদি এইভাবে আসতে হতো। আমি নিজে জেলে ছিলাম, আমি যে রুমে ছিলাম সেই রুমে একসময় সালমান এফ রহমান সাহেব ছিলেন,
তো আমি শুনেছি যে সেই রুমে থেকে তিনি সারাক্ষণ কোরআন শরীফ পড়তেন, তেলাওয়াত করতেন আর কান্নাকাটি করতেন এবং বলতেন যে এখান থেকে তিনি যদি ছাড়া পান জীবনে আর মন্দ কাজ করবেন না। কিন্তু কি হলো, 7 দিন হয়ে সারতে পারেনি। জেল থেকে বের হয়ে তিনি কিন্তু তার সেই সাবেক যে কাজগুলো আগের চেয়ে বেশি করেছেন। একইভাবে বিএনপি এবং জামাতের অনেক নেতা জেলখানাতে ছিলেন। তারেক রহমান সাহেবের অনেক ঘনিষ্ঠজন জেলখানাতে ছিলেন। তারা ওখানে বলেছেন যে কি করেছি, না হয় একটু চুরি করেছি, একটু চুট্টামি করেছি, একটু জেনা করেছি, ব্যভিচার করেছি, আর জীবনে এই কাজ করব না, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, সারাদিন কোরআন শরীফ পড়ে পড়ে ফাটিয়ে ফেলেছে। কিন্তু এই লোকগুলো যখন জেল থেকে বের হয়েছে, তাদের সেই সিদ্ধান্ত থেকে মানে ডেভিয়েশন হতে তাদের 5 মিনিট সময় লাগেনি। তো এই হলো যাকে বলা হয় প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে যাদের মধ্যে রক্তের মধ্যে খারাপ জিনিস ঢুকে থাকে, ক্রিমিনাল বাই বর্ন, অর্থাৎ যে সকল মানুষ অপরাধ করে, সেটা যে কোনো অপরাধী করুক না কেন, সে যতই তওবা করুক, যখনই সুযোগ পায় তার ওই শরীরের মধ্যে ওই জিনগুলো তাকে লাফায় যে তুমি এই ধর্ষণ করো, তুমি চুরি করো, তুমি ডাকাতি করো, তুমি মিথ্যা কথা বলো, তুমি ছলচাতুরি করো, তুমি মুনাফিকি করো। এই জিনিসগুলো সৃষ্টিকুলের একটা বৈশিষ্ট্য। আর যারা ভালো মানুষ বাই বর্ন, দে আর গুড ম্যান, তাদেরকে আপনি যত মন্দ জায়গাতে নিয়ে যান না কেন, চোরের দলে নিয়ে যান, সেখানে বসে বসে সে তাদেরকে ধর্মের বাণী শোনাবে। চোরের সাথে যাচ্ছে, চুরি দেখতেছে, সব কিছু করতেছে, কিন্তু কোনো অবস্থাতে সে এই সমস্ত কাজে অপকর্মে অংশগ্রহণ করে না। এটি হলো ভালো মানুষের একটা প্রকৃতি। তো যেটা বলছিলাম যে এখন যারা বিপ্লবী সরকার, তারা নিজেদেরকে ভালো মানুষ মনে করছেন এবং তারা মনে করছেন রাজনীতি যারা করেন ডাফার, তারা লোফার, তারপরে আরও অনেক কিছু, টাউট বাটপার, এই লোকগুলো ক্ষমতা আসার সাথে সাথে সব কিছু ভুলে যাবে এবং আরও মন্দ কাজ করবে। কাজেই আমরা সংবিধান সংশোধন থেকে শুরু করে আরও যে সকল ভালো ভালো কাজ রয়েছে এই জাতির জন্য কল্যাণকর, এগুলো করে যাব। এরপর আর একটা বিষয় রয়েছে, প্রত্যেকটা মানুষই অমর হতে চায়। এখন যারা এই ক্ষমতায় এসেছেন, তারা ক্ষমতা লাভ করার পরে, যেমন আসিফ নজরুলকে নিয়ে কথা হচ্ছে, ট্রল হয়। আসিফ নজরুল বিভিন্ন সময় বলেছেন, আমি যদি কোনোদিন মন্ত্রী হতে পারতাম, আমি এটা করতাম, এটা করতাম। এখন এগুলো নিয়ে হাসি তামসা হচ্ছে, বিকজ এখনো পর্যন্ত তিনি তার সফলতা দেখাতে পারেননি। তো সব মানুষই সফল হতে চায়, সব মানুষই তার জীবনের যাকে বলা হয় শ্রেষ্ঠ কাজটি রেখে যেতে চায়, যেন তার মৃত্যুর পরে তাকে স্মরণ করে। এখন এই যে যারা উপদেষ্টা, তারা বুঝতে পারছে যে তারা যে কর্মকাণ্ডগুলো করেছেন, এই কর্মকাণ্ডের ফলে তাদেরকে নিগৃহীত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে, পালিয়ে বেড়াতে হবে এবং আরও অনেক কিছু। কাজেই তারা একটা ব্রিদিং টাইম নিয়ে সম্মানজনক একটা তাদের ক্যারিয়ার তারা গড়তে চাচ্ছেন এবং সেই জন্য তারা দরকার হলে ঝুঁকি নেবেন। এর কারণ হলো তাদের বক্তব্য যে আমাদের যা হবার তা তো হয়ে গেছে, এর চেয়ে আর খারাপ কিছু হওয়ার আর নেই, আর আমরা ক্ষমতা ছাড়লে আমাদের কি হবে তাও বুঝে গেছি। কাজেই যখন এটা হবে আমরা দেখতে চাই যে কি হবে। এই জন্য বিএনপি যত কথাই বলুক না কেন, তারা তাদের যে কাঙ্ক্ষিত মাকাম, একটা গন্তব্য তারা তৈরি করেছে, সেই গন্তব্যে তারা যাবে, যে অভীষ্ট লক্ষ্যে তারা পৌঁছানোর চেষ্টা করছে সেটা তারা করবে এবং সেই কাজ করার জন্য যত রকম কৌশল দরকার, যত রকম কথাবার্তা বলা দরকার, যত রকম রাজনৈতিক কুটচাল দরকার, যত রকম শক্তি প্রয়োগ দরকার, অভিনয় দরকার, নাট্যমঞ্চ তৈরি করার দরকার, সব তারা করবে। এখন তাদের যে অবস্থা, বাঁচলে গাজী, মরলে মানে এটা শহীদ বলা যাবে না, মরলে একেবারে জাহান্নাম। তো মরলে যদি জাহান্নামে যেতে হয় আর বাঁচলে যদি গাজী হওয়া যায়, তাহলে গাজী হওয়ার জন্য তাদের বেঁচে থাকতে হবে এবং সেই চেষ্টা কিন্তু তারা 10 হাতে করছে। আর অন্যদিকে তাদের এই যে মনোবৃত্তি, এটা বিএনপি বুঝে গেছে এবং বিএনপি জানে যে যদি ডিসেম্বর পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হয়, তারপর আগামী মার্চ এপ্রিলের মধ্যে যদি নির্বাচনের তফসিল ঘোষণা করা না হয়, তাহলে এই দল ধরে রাখা, দলের নেতাকর্মীদেরকে স্থির রাখা এবং দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে দুর্নাম এবং বদনাম মুক্ত রাখা খুবই কঠিন একটা বিষয় হয়ে যাবে। এর বাইরে
সমাজে নানা রকম অপতৎপরতা শুরু হয়ে গেছে। চুরি ডাকাতি বেড়েছে, রাহাজানি বেড়েছে, খুন ধর্ষণ বেড়েছে, ঘুষ দুর্নীতি বেড়েছে, এবং আর কয়েকদিন পর যদি গুপ্ত হত্যা বেড়ে যায় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এবং সেই গুপ্ত হত্যার মধ্যে বিএনপিকে ফাঁসানোর জন্য বা বিএনপিকে বিরাজনীতিকরণ করার জন্য তার প্রতিপক্ষরা যদি মাঠে নামে, সেটা সামাল দেওয়ার মতো অবস্থা এখন বিএনপির নেই। তো কাজেই বিএনপিকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে কিন্তু আপনারা কনফিউজ যা ছিল সব কিছু দূর হয়ে গেছে। আজকে যে আলোচনা এবং সমালোচনা শুনলেন তা নিয়ে কিন্তু আপনাদের মনের মাঝে আর কোনো প্রশ্ন থাকবে বলে মনে হয় না। সব কিছু আপনারা ক্লিয়ার বুঝতেই পারছেন। আর এই ক্লিয়ার বোঝার মধ্যে যদি কেউ বুঝতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্স কিন্তু ভাই আপনাদের জন্য অল টাইম ফাঁকা পড়ে আছে। আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্সের দরজা সারা জীবনের জন্য ফাঁকা আছে। আপনি কমেন্ট করবেন, আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই কমেন্টটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ইমার্জেন্সি কোনো কমেন্ট হয়ে থাকে সেটা আমরা কমেন্টেই রিপ্লাই দেবো, নো টেনশন। আপনারা ধুমাইয়া কমেন্ট করতে থাকেন। আর এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।